আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আলো, আলোক বিজ্ঞান বা অপটিক্স। তো আমাদের সবার প্রথমে জানতে হবে আলো কী জিনিস। তো আলোকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কী জিনিস? তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের কম্পনের ফলে যে তরঙ্গ তৈরি হয় তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আমরা যদি এখানে ছবিটা যদি আঁকি, তো এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা যদি তড়িৎ ক্ষেত্র এই দিকে থাকে, চৌম্বক ক্ষেত্র যদি এই দিকে কম্পিত হয়, তাহলে এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ দেখতে হবে এরকম টাইপের। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কম্পন এই বরাবর। এটা এক্স ওয়াই অক্ষ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ভাবতে পারি। তো এখানে তড়িৎ ক্ষেত্র এইভাবে কম্পিত হচ্ছে ওয়াই বরাবর। এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এখানে দেখতে পাচ্ছি যে আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর থাকে যেটা এভাবে কম্পিত হয়, আর তার সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে চৌম্বক ক্ষেত্র ভেক্টর যেটা এইভাবে কম্পিত হয়, এইভাবে ওয়ার দিয়ে কম্পিত হবে। এবং এই দুটোর কম্পনের ফলে যে তরঙ্গ তৈরি হয় সেটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এটাকেই আলো বলা হয়। তাহলে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা দেখতে পাই সেটাকে বলা হয় আলো, তড়িৎচুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আলো আসলে এক ধরনের ঢেউ, যেটা দুটো জিনিসের কম্পনের ফলে তৈরি হয়। একটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আরেকটি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো আমরা আলোকে এইভাবে সহজভাবে একটা ঢেউয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি, বা একটা ওয়েভ। যেরকম কোনো জলে এক টুকরো পাথর ফেলে যেরকম ঢেউ তৈরি হয়, আমরা আলোকে সেইভাবে দেখাতে পারি। এখানে আমরা যেটা চুম্বক ক্ষেত্র সেটাকে দেখাচ্ছি না, কারণ এখানে আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবটা বেশি থাকে। ওই জন্য আমরা শুধু ইটাকে দেখাচ্ছি এখানে, ইলেকট্রিক ফিল্ড যেটা। এটা চলো, এখন প্রশ্ন হলো যে আলো যদি তরঙ্গ হয় তাহলে আলোর প্রতিফলন বা প্রতিসরণের ক্ষেত্রে আমরা আলোকে এইভাবে কেন দেখাই, একটা লাইন হিসেবে বা রে হিসেবে কেন দেখাই? এটা রে বা রশ্মি। তাহলে আলো যদি তরঙ্গ হয় তাহলে আলোকে আমরা কেন একটি লাইন বা একটি রশ্মি হিসেবে দেখাই আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে? তো তার কারণটা আমাদের এখন বলতে হবে। আলোকে রশ্মি হিসেবে ধরা যাবে শুধুমাত্র প্রতিফলন ও প্রতিসরণের ক্ষেত্রে। অর্থাৎ যখন আলোর আমরা প্রতিফলন এবং প্রতিসরণ ধর্মটা দেখব, তখন আলোকে আমরা এইভাবে তরঙ্গ বা ঢেউ আকারে না দেখিয়ে সেটাকে আমরা লাইন বা রশ্মি হিসেবে দেখাবো। তার পিছনের কারণটা কি? তো সেটা যদি আমরা লিখি, তো তার ব্যাখ্যাটা হবে এরকম যে প্রতিফলন আমরা আলো কিসের সাপেক্ষে ঘটাই বা কার সাহায্যে ঘটাই? তো আলোর প্রতিফলন সাধারণত ঘটানো হয় দর্পণের সাথে। তো দর্পণ কত রকমের হতে পারে, সমতল, গলীয়, যাই হোক না কেন, আমরা যে কোনো একটা দর্পণ নিয়ে এটা কারণটা ব্যাখ্যা করি। তো আমরা এখানে ধরছি একটা দর্পণ রাখা আছে, এবং দর্পণটা হচ্ছে সমতল দর্পণ, এবং এই দর্পণটার দৈর্ঘ্য হচ্ছে ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সমতল দর্পণ নেওয়া আছে। এবার এই দর্পণে কোনো একটা আলোর আপতন ঘটাচ্ছি, এবং আলোটাকে আমি রে হিসেবে দেখাবো। তো আপাতত যা হোক, এখানে আমরা এটাকে ঢেউ হিসেবেই দেখাই, এখানে এই হিসেবে দেখাবো। এখন আমাকে দেখতে হবে যে দর্পণের যা সাইজ
আর এখানে যে ঢেউটা আঁকলাম তার সাইজ, এই দুটোকে কম্পেয়ার করাতে হবে। তো আমরা যদি দেখি যে আলোর যে ঢেউ সেটার দৈর্ঘ্য কত হয়, তো এটা অ্যাকচুয়াল দেখা গেছে যে এর দৈর্ঘ্যটা হবে আলোর যা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তার প্রায় সমতুল্য। তো আমরা যে আলোটা দেখতে পাই তার যেটা তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা আনুমানিক ওই 400 থেকে 700, তো আমি এখানে ধরলাম 500, তো এটা হয় 500 অ্যাংস্ট্রম। তো এটাকে আমরা 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার। আর এখানে দর্পণের সাইজ হচ্ছে 10 সেন্টিমিটার। তো এদেরকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে এটাকে সেন্টিমিটারে আনতে হবে। তো আমরা লিখতে পারি 500 ন্যানোমিটারকে 10⁻⁹ মিটার, আর ওটাকে যদি সেন্টিমিটার করতে যাই আবার ওটাকে 100 দিয়ে গুণ, এত সেন্টিমিটার। এবার এটাকে আমরা একটু যদি হিসাবটা করি, ক্যালকুলেট করি, তাহলে 4টা জিরো এখানে আউট হয়ে যাবে, তাহলে থাকবে 5 × 10⁻⁵ সেন্টিমিটার। তার মানে এটার ভ্যালু হবে 0.00005 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে দর্পণটা ব্যবহার করছি তার সাইজ, আর এখানে আমরা আলোটাকে যদি ঢেউ হিসেবে ভাবি তার সাইজ খুবই ছোট। প্রায় কত গুণ ছোট যদি দেখি আমরা, প্রায় 1 2 3 4, সরি এখানে একটু মনে মিশতে, হ্যাঁ ঠিক আছে, 5 6 7, প্রায় হচ্ছে ওই 1 কোটি বা 10 কোটি গুণ ছোট, এরকম টাইপের কিছুটা হবে। 11 দশক শতক হাজার অযুত লোক, হ্যাঁ প্রায় 1 কোটির মতো। তার মানে এই ঢেউটা এটার থেকে 1 কোটি গুণ ছোট, এতই ছোট যে এটাকে আর ঢেউ, যখন আমরা দর্পণ আঁকবো সেই স্কেলে এটা ঢেউ থাকবে না, এটা তখন স্ট্রেট লাইন হবে। ফলে অ্যাকুরেট ছবি যেটা হবে, যখনই আমরা দর্পণ আঁকবো তখন এটা আকারে এতই বড় যে তার সাপেক্ষে আলোটাকে আর ঢেউয়ের মতো দেখাবে না, আলোটাকে একটা রশ্মি হিসেবে দেখাবে। ওই জন্য আমরা আলোর প্রতিফলন যখন দেখাবো দর্পণে, তখন কিন্তু আলোটাকে আমরা এখানে তরঙ্গ হিসেবে ধরবো না, এটাকে রশ্মি বা রে হিসেবে ধরতে। এবার তো এরপর আমরা আলোচনা করব আলোর প্রতিফলন সম্পর্কে, রিফ্লেকশন অফ লাইট। তো আলোর প্রতিফলন এর অর্থটা কি? আলোর প্রতিফলনের অর্থ হলো আলো যখন সোজা পথে যাওয়ার সময় কোনো বাধার সম্মুখীন হয় তখন সেখান থেকে কিছু আলো আবার একই দিকে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তো আমরা দেখি আলোর প্রতিফলন কোন কোন জায়গাতে হতে পারে। তো আলো প্রতিফলনটা সেই সমস্ত জায়গা থেকে হবে যেখানে আলো বাধার সম্মুখীন হয়। তো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলি। তো আমরা এখানে ধরে নিচ্ছি একটা দেওয়াল আছে, এটা ইটের দেওয়াল এরকম টাইপ, একটা ইটের দেওয়াল এরকম টাইপের। এবার একটা আলো এইভাবে যাচ্ছিল সোজা পথে, যাওয়ার সময় সে দেওয়ালের সম্মুখীন হলো, ফলে কী হবে, এই দেওয়াল থেকে ধাক্কা খেয়ে আলোটা কিন্তু আবার সেই দিকে ফিরে আসবে, অর্থাৎ যেদিক থেকে আলো আসছিল সেই দিকেই গেল, অর্থাৎ বাম দিকে গেল ফিরে। এটাকে বলা হয় আলোর প্রতিফলন। এবং এটা কোথা থেকে হলো? দেওয়াল থেকে হলো। তো আমরা দেওয়াল থেকেও কিন্তু প্রতিফলন হবে। একই রকমভাবে দেখা গেল কোনো গাছ রয়েছে কোথাও, গাছ, এবার কোনো একটা আলো, ধরছি সূর্য, তাহলে সূর্য থেকে আলো দেখা গেলো গাছের উপর আপতিত হলো, তাহলে সেখান থেকে ধাক্কা খেয়ে কিছু আলো কিন্তু ফিরে আসবে, তার মানে এটা হচ্ছে আলোর প্রতিফলন। একই রকমভাবে আলোর প্রতিফলন হতে পারে কোনো দর্পণ থেকেও। তো আমরা ধরছি একটা আয়না রাখা আছে কোথাও, সমতল দর্পণ বা আয়না রাখা আছে। এবারে যখন কোনো আলো এই দর্পণের দিকে এগোবে তখন সেই দর্পণে ধাক্কা খেয়ে আবার সেটা সেই দিকে ফিরে আসবে, তেমন এটা হচ্ছে আলোর প্রতিফলন। তো আমরা এই সমস্ত ছবিগুলো থেকে কি বুঝতে পারলাম, যে আলো যখন তার গতিপথে যে কোনো বাধা, সেটা
দেওয়াল হতে পারে, সেটা কোনো গাছ হতে পারে, বা সেটা কোনো দর্পণ হতে পারে। সেই বাধাগুলোর সম্মুখীন হলে আলো কিন্তু আবার যে দিক থেকে আসছিল সেই দিকেই ফিরে যাবে, অর্থাৎ বাম দিক থেকে আসছিল আবার বাম দিকে ফিরে গেল। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন আমাদের দেখতে হবে যে দেওয়াল থেকে আলোর প্রতিফলন হওয়া আর গাছ থেকে আলোর প্রতিফলন হওয়া আর আয়না থেকে বা মিরর থেকে আলো প্রতিফলন হওয়ার মধ্যে কি পার্থক্য আছে। তো এদের মধ্যে একটু পার্থক্য আছে, তো সেটা আমরা এখন দেখব। তো সেই পার্থক্যের ভিত্তিতে, অর্থাৎ সাধারণ বস্তু এবং দর্পণের মধ্যে বা দর্পণের সাহায্যে আলোর যে প্রতিফলন তার মধ্যে কি পার্থক্য আছে, তো সেই পার্থক্যের ভিত্তিতে আমরা আলোটাকে দুই ভাগে ভাগ করতে পারি। তো একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তো আমরা আলোর প্রতিফলনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনকে ইংরেজিতে বলা হয় রেগুলার রিফ্লেকশন এবং বিক্ষিপ্ত প্রতিফলনকে বলা হয় স্ক্যাটার্ড রিফ্লেকশন। তো আমরা এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা আমরা একটা ছবি বা ডায়াগ্রামের মাধ্যমে দেখব। তো নিয়মিত প্রতিফলনে আলোর প্রতিফলনগুলোর নির্দিষ্ট দিকে হবে। তো আমরা যদি এটাকে ধরি সমতল দর্পণ অর্থাৎ মসৃণ তল যদি ধরি, তো দর্পণকে বলা হয় মসৃণ তল। তো এখানে আমরা দর্পণ নিচ্ছি যেটা তলটা কেমন হবে, মসৃণ তল, স্মুথ একটা তল নিচ্ছি। এবার যদি আলো আপতিত হয় একাধিক আলোক রশ্মি, এখানে আলো বলতে আলোক রশ্মির কথা বলছি, এরকম ধরে নিচ্ছি একাধিক রশ্মি আপতিত হলো, একাধিক রশ্মি। তো তাহলে কি হবে, এই রশ্মিগুলো একটা নির্দিষ্ট নিয়মে প্রতিফলিত হয়ে নির্দিষ্ট দিকে গতিশীল হবে। এরকম প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। কিন্তু যদি তলটা অমসৃণ হয়, তো আমরা ধরে নিচ্ছি একটা তল আছে এরকম এবড়ো খেবড়ো তল, এরকম একটা এবড়ো খেবড়ো তল। এবার এই তলে আলোর প্রতিফলন যদি আমরা দেখি, তো এই প্রতিফলনকে বলবো বিক্ষিপ্ত প্রতিফলন বা স্ক্যাটার্ড রিফ্লেকশন। তো দেখি সেটা কিভাবে হয়। তো এখানে আমরা একাধিক রশ্মি নিচ্ছি, আলোক রশ্মি। তো এবার কি হবে, যেহেতু তলটা অমসৃণ তাহলে কোনো আলো প্রতিফলিত হবে এইদিকে, কোনোটা হবে এইদিকে, কোনোটা হবে এইদিকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলোর প্রতিফলন এখানে কোনো নিয়ম মেনে বা নির্দিষ্ট নিয়মে হচ্ছে না, এটা যে কোনো দিকে, অর্থাৎ এখানে কি হচ্ছে, রশ্মিটা চারদিকে ছড়িয়ে পড়ছে, এটা চারদিকে ছড়িয়ে পড়ছে, এই জন্য এটাকে বলা হয় বিক্ষিপ্ত বা স্ক্যাটার্ড রিফ্লেকশন। তো এবার আমরা দেখি যে নিয়মিত যে প্রতিফলন হয় যেটা নির্দিষ্ট দিকে যায়, তো এই নিয়মিত প্রতিফলনের নিয়ম কি, অর্থাৎ আলো যে প্রতিফলিত হবে নির্দিষ্ট দিকে সেটা কোন সূত্র অনুসারে হবে, সেই সূত্র সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো সেই সূত্রটাকে বলা হয় আলোর প্রতিফলনের সূত্র। অর্থাৎ এই সূত্রটা শুধু অ্যাপ্লাই করা যাবে দর্পণ বা মসৃণ তলের ক্ষেত্রে। আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো আলোর প্রথম সূত্রে বলা আছে যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। তো এটার অর্থটা কি সেটা আমরা একটু ছবির মাধ্যমে বুঝবো। তো এখানে ধরছি কোন একটা সমতল দর্পণ আছে এখানে, এবার এখানে কোন একটা আলো আপতিত হলো, আলো, এটাকে বলে আপত্য রশ্মি, আর যে বিন্দুতে আপতিত হলো সেটাকে বলা হয় আপতন বিন্দু। আর এখান থেকে আলোটা প্রতিফলিত হবে। তো এটার প্রতিফলনটার জন্য এটা অভিলম্ব আঁকতে হবে এখানে, অর্থাৎ আপতন বিন্দুতে এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে একটা রেখা আঁকতে হবে। আর এটাকে বলা হয় আপতন কোণ আই, যত কোণে আপতন হবে ঠিক তত কোণে এটা প্রতিফলন হবে। এটা হচ্ছে প্রতিফলনের
2 নম্বর সূত্র অনুসারে, যে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। তো আমরা দুটো সূত্রকেই একসঙ্গে বলে দিচ্ছি। এবার আমরা একটু নামটা লিখে নিই। এটাকে বলা হয় আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এটা হচ্ছে অভিলম্ব। আর এই পয়েন্টটা হচ্ছে, অর্থাৎ যে পয়েন্টে আলোটা পড়ছে সেই পয়েন্টটাকে বলা হয় আপতন বিন্দু। আপতন বিন্দু। তো আমরা এখন আলোর প্রতিফলন সূত্র দুটোকে একটু বলি। তো এখানে প্রথম সূত্রটা কি বলছে? প্রথম সূত্র বলছে আপতিত রশ্মি, অর্থাৎ এই রশ্মিটা এবং প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এটার অর্থটা বলছে এরকম টাইপের, যে আমরা তিনটা জিনিসকে যদি একসঙ্গে নিই, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, এরকম টাইপের ব্যাপারটা এইভাবে থাকবে বলতে চাইছে। তো আমরা এখানে যদি আমরা একটু ব্যাপারটা যদি সেট করি, অর্থাৎ এটাকে যদি আমরা আপতিত রশ্মি বলি, আর এটাকে যদি আমি বলি প্রতিফলিত রশ্মি, আর এটা যদি বলি অভিলম্ব, তাহলে এরা একই সমতলে, মানে একই রকমভাবে থাকবে। যে এদেরকে একটা তলের মধ্যে রাখা যায়, বা বলতে পারি এরা একই লাইনে, মানে এরকম হবে না যে এটা প্রতিফলিত রশ্মিটা এরকম হয়ে গেল, মানে এরকম হয়ে গেল, মানে এদের তল আলাদা আর এদের জন্য আলাদা আলাদা কোনো তল লাগছে। তো যদি এইভাবে থাকতো আপতিত, প্রতিফলিত, অভিলম্ব এবং প্রতিফলিত, এরা এভাবে থাকবে না। কারণ এইভাবে থাকা মানে এখানে একটা আলাদা তল লাগছে আর এখানে একটা আলাদা তল লাগছে, ওই জন্য এরা থাকবে এইভাবে। তাহলে এইভাবে যখন থাকবে তিনটা একই লাইনে, তখন এখানে একটা মাত্র তলে এদেরকে রাখা যাবে, অর্থাৎ এরা একই তলে অবস্থিত। এটাই হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আর যেটা দ্বিতীয় সূত্র, সেটা দেখতে পাচ্ছি আই এবং আর সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হবে। তো এখন আমরা আলোর প্রতিফলনটাকে ব্যাখ্যা করব দু একটা সহজ উদাহরণের মাধ্যমে। তো আমরা প্রথমে আলোর প্রতিফলনটার জন্য একটা উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল 1। তো এই উদাহরণে বলছে যে একটা সমতল দর্পণ আছে, এবার এই সমতল দর্পণে একটা আলো আপতিত হলো এবং এই আলোটা দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হলো। তো বলছে এই আলোটার প্রতিফলন কোন দিকে হবে এবং আপতন কোণ কত এবং প্রতিফলন কোণ কত, সেটা বের করতে বলছে। তো আমরা একটু আগে দেখলাম যে আপতন কোণ হলো অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ তৈরি করবে, অর্থাৎ আই। কিন্তু এখানে যে কোণটা দেওয়া আছে সেটা দর্পণের সঙ্গে দেওয়া আছে। তো ফলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে একটা অভিলম্ব আঁকতে হবে। তো আমরা এখানে একটা অভিলম্ব আঁকলাম। এবার এটা হবে আপতন কোণ, তাহলে কত, পুরোটা 90, 30 বাদ 60। এবার আপতন কোণ যতটা হবে প্রতিফলন কোণ ঠিক ততটাই হবে, তার মানে এটা হবে 60 ডিগ্রি। এটাও, কারণ এটা প্রতিফলনের সূত্রে বলা আছে যে আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ ঠিক অতটাই হবে। তো এটা হচ্ছে একটা উদাহরণ। এরকম আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, যে এখানে একটা সমতল দর্পণ আছে, এবার একটা আলো লম্বভাবে আপতিত হলো এরকম করে। তো বলছে এই আলোটার আপতন কোণ কত, প্রতিফলন কোণ কত এবং রশ্মিটা কোন দিকে প্রতিফলিত হবে। তো প্রথমে আমাদের কী করতে হবে, আপতিত রশ্মির সঙ্গে অভিলম্বের কোণ দেখতে হবে। তো এখানে অভিলম্ব আঁকতে হবে। তো অভিলম্ব আঁকতে হয় আপতন বিন্দুতে 90 ডিগ্রি কোণে, তাহলে অভিলম্ব কিন্তু এটাই হবে। তার মানে আইটা হচ্ছে 0 এই ক্ষেত্রে। আই যদি 0 হয় তাহলে আরও কিন্তু 0 হবে, তাহলে আলোটা সেই পথে ঘুরে যাবে। তো আমরা এখানে দুটো সহজ উদাহরণ নিয়েছি যে আলোর প্রতিফলন কিভাবে দেখাতে হবে।
এবার আলোর প্রতিফলন সংক্রান্ত একটা জিনিস আমাদের এখানে পড়তে হবে, সেটা হচ্ছে চ্যুতি বা বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। চ্যুতি বা বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন যেটাকে বলি। তো আমরা এখন দেখব চ্যুতি বা বিচ্যুতি কোণটা কী জিনিস বা এর সংজ্ঞাটা কী। তো এর সংজ্ঞাটা হচ্ছে এরকম ধরনের যে একটা আলোকরশ্মির যে পথে যাওয়ার কথা ছিল সে আলোটা সেই পথে না গিয়ে যত কোণে ঘুরে গেছে সেই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। তো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বুঝব। তো এটার জন্য আমরা একটা সমতল দর্পণ নিয়েছি। এবার এই সমতল দর্পণে একটা আলো রশ্মি আপতিত হলো। এবার আমরা এখানে একটা অবিলম্বে গেলাম, তাহলে এটা হয়ে গেল আপতন কোণ। আর আপতন কোণ যত হবে প্রতিফলন কোণ ঠিক অতটাই হবে। এটাকে আমি আইও বলতে পারি আরও লিখতে পারি, কারণ আই সমান আর হয়। এবার এখানে যদি আমাদের বলে যে এই উদাহরণটার ক্ষেত্রে চ্যুতি বা বিচ্যুতি কোণটা কত, তো আমাদের যেটা সংজ্ঞা সেটা হচ্ছে এরকম যে আপতিত রশ্মিটা যে লাইনে যাওয়ার কথা, এখানে আপতিত রশ্মিটা, তাহলে এটার যাওয়ার কথা হচ্ছে এই লাইন বরাবর এই দিকে, কিন্তু প্রতিফলিত রশ্মিটা সেই লাইনটা ফলো না করে অন্য লাইনে গেল, তার মানে সে কতটা অ্যাঙ্গেলে ঘুরে গেল। তো এখানে আপতিত রশ্মি সঙ্গে প্রতিফলিত রশ্মিটা, অর্থাৎ আপতিত রশ্মির যে লাইন তার সঙ্গে প্রতিফলিত রশ্মিটা যত অ্যাঙ্গেলে ঘুরে গেল সেই কোণটাকে বলা হয় চ্যুতি বা বিচ্যুতি কোণ, ডেল্টা। এটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। এখন আমাদের কাজ এই ডেল্টার মানটা বের করা। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই কোণটা, এই কোণ এবং এই ডেল্টা কোণ সবগুলোকে যোগ করলে কিন্তু 180 হবে। তাহলে আমরা লিখতে পারি আই প্লাস আর প্লাস ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা ডেল্টা মানটা বের করব, 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। আবার এটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস আই প্লাস, এটাকে আমরা আই ভাবতে পারি, তো এটা হবে 2i, এটা হবে ডেল্টা। অর্থাৎ এখান থেকে আমরা বের করতে পারলাম আলোর প্রতিফলনের ফলে কতটা চ্যুতিকোণ তৈরি হবে তার রাশিমালা। এটা হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা। তো এবার আমরা একটা উদাহরণ নিয়ে এই চ্যুতিকোণের রাশিমালাটা বা মানটা বের করব। তো আমরা একটা উদাহরণ নিই। তো উদাহরণটা হচ্ছে এরকম যে একটা সমতল দর্পণ রয়েছে, এবার এই দর্পণটার উপর একটা আলো রশ্মি আপতিত হলো, আর এটা হচ্ছে অবিলম্ব, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি ধরে নিচ্ছি। এবার বলছে যে এই যে আলোটা আপতিত রশ্মি এটার চ্যুতি কোণটা কত। তো এটা আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেও বের করতে পারি, আর না হলে ছবির মাধ্যমে বের করতে পারি। তো এটা আমরা ছবির মাধ্যমে বের করছি। যেহেতু আপতন কোণ 60 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। এবার আমরা অ্যাপ্লাই করব চ্যুতিকোণের যেটা সংজ্ঞা, সেই সংজ্ঞাতে বলা হচ্ছে আপতিত রশ্মির যে লাইনে যাওয়ার কথা সেই লাইনে না গিয়ে কতটা কোণে ঘুরলো, এটাই হচ্ছে চ্যুতিকোণের মান। তো এই ডেল্টার মানটা বের করতে পারি। তো ডাইরেক্ট এটা 8 প্লাস এটা করে 80 ডিগ্রি করতে পারি, অথবা ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ডেল্টার সঙ্গে আমরা কি বের করলাম একটু আগে, 180 মাইনাস 2i। আই কত এখানে 60, তাহলে 180 মাইনাস 2 ইন্টু 60, তাহলে এটা হবে 180 মাইনাস 120 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই
উদাহরণটার ক্ষেত্রে চ্যুতিকোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এরকম আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি, এক্সাম্পল 2, যেখানে আমরা একটা সমতল দর্পণ নিচ্ছি আর একটা আলো লম্বভাবে আপতিত হচ্ছে। এটা বলছে এই আলোটার চ্যুতিকোণ কত হবে। তো সেম আমরা যে রাশিমালাটা বের করেছি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করলেও হবে, আয়ের মানটা কত সেটা বের করার পর, আর না হলে আমরা ছবির মাধ্যমে দেখাতে পারি। তো আপতিত রশ্মি যদি এটা হয় তাহলে আপতন কোণ কত, 0 ডিগ্রি। এবং এখানে আপতন কোণটা 0 কেন, কারণ অভিলম্ব এটাই হবে। তাহলে আপতিত রশ্মি এটা, অভিলম্ব এটা, তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে কোণ কি, 0, আর I0 মানে R0, তার মানে আলোটা সেই পথেই ঘুরে যাবে। তাহলে আপতিত রশ্মির যাওয়ার কথা ছিল এই লাইনে, কিন্তু প্রতিফলিত রশ্মি গেল এই দিকে, তাহলে কত অ্যাঙ্গেলে হলো, 180 ডিগ্রি। এটা করতে পারি, অথবা আমরা সূত্রটা লিখে দিতে পারি যে চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2I। এখানে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 2I এর জায়গাতে 0, তাই এটা হবে 180 ডিগ্রি। এইভাবে আমরা চ্যুতিকোণের মানগুলো বের করতে পারি। তো এরপরে আমরা দেখব যে আলোর প্রতিফলনের ফলে কিভাবে প্রতিবিম্ব বা ইমেজ সৃষ্টি হয়। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোর প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠন কিভাবে হয় সেটা নিয়ে। তো এটা বোঝার আগে আমাদেরকে আরেকটা ব্যাপার সম্পর্কে বুঝতে হবে, সেটা হলো যে আমরা বস্তুকে কিভাবে দেখতে পাই, মানে কোনো একটা বস্তু, আমাদের আশেপাশে যে বস্তুগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে দেখতে পাই। তো আমরা একটা সিম্পল উদাহরণ নিয়ে দেখতে পারি যে রাতের বেলা যদি কোনো আলো বা বাল্ব যদি ব্যবহার না করি তাহলে আমরা কিন্তু কোনো বস্তুকে দেখতে পাই না, কিন্তু যখন আমরা বাল্ব ব্যবহার যখন করা হয় তখন কিন্তু আমরা আবার বস্তুটাকে দেখতে পাই। তো এখান থেকে আমরা দেখতে পারি যে কোনো একটা বস্তু আছে, ধরে নিচ্ছি। তো আমি এটা রাতের বেলার উদাহরণ না দিয়ে এটাকে দিনের বেলা উদাহরণ দিয়ে বলছি, দিনের কথা বলছি। ব্যাপারে কি, কারণ আমরা দিনের বেলা দেখতে পাচ্ছি কোন আলোর ফলে বা কোন বাল্বের ফলে, সূর্যের। তো সূর্যের আলোর ফলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ধরছি সূর্য আছে। এবার এখানে কোনো একটা বস্তু রাখা আছে, ধরে নিচ্ছি ইটটা রাখা আছে, ধরলাম ইট রাখা আছে। এবার এই ইটটাকে দেখতে পাবো কি না সেটা ডিপেন্ড করবে সূর্য আলো আছে কি না তার উপর। কারণ রাতের বেলা যদি আমরা দেখতে যাই বাইরে কোনো বস্তু, তো সেটা দেখতে অসুবিধা হবে, কারণ রাতের বেলা সেখানে আলো থাকবে না। তো তার মানে আলোর সঙ্গে বস্তুর দেখার সম্পর্ক একটা রয়েছে। আর এখানে ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি রয়েছে দাঁড়িয়ে, এখানে কোনো একজন ব্যক্তি। এবার যদি ব্যক্তিটাকে এই ইটটাকে দেখতে হয় তাহলে সে কীভাবে দেখবে, তো সে দেখবে এইভাবে যে সূর্যের আলো এই ইটটার উপর পড়বে এবং সেটা প্রতিফলিত হয়ে লোকটার চোখের মধ্যে যখন ঢুকবে তখন কিন্তু লোকটা এই ইটটাকে দেখতে পাবে। এবার যদি আমরা সূর্যটাকে যদি ঢেকে দিই বা সূর্য থেকে কোনো যদি আলো না আসে তাহলে এই যে আলোটা, এই আলোটাও আসবে না, এই আলোটা বন্ধ হয়ে যাবে আসা, ফলে লোকটা কিন্তু এই ইটটাকে আর দেখতে পাবে না। তো ফলে আমরা, এবং এখানে শুধু একটা রে আসে না, আরও বিভিন্ন রে আসবে, যেমন এখানে আসবে, এখানে পড়বে, এটাও চোখের মধ্যে গিয়ে ঢুকবে, কোনোটা আলো আবার এখান থেকে এদিকে বাইরে বেরিয়ে যাবে, কোনোটা আবার এখানে আপতিত হয়ে এদিকে বেরিয়ে যাবে, কোনোটা আবার আপতিত হয়ে এভাবে বেরিয়ে যাবে। তো এখানে এই ইটের উপর যে আলোটা আপতিত হবে সেটা সব দিকে কিন্তু ছড়াবে। তার কারণ হচ্ছে যে এই ইট যেটা আছে সেটা মসৃণ তল না, সেটা হচ্ছে অমসৃণ তল।
তো যেহেতু ইটের তলটা অমসৃণ, তাহলে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হবে, এবং সেই সম্পর্কে আলোচনা আমাদের ভিডিওর স্টার্টিংয়ে কিন্তু করা হয়েছে। তো ফলে কী হবে, এখানে আলো সব দিকে ছড়াবে, অল সাইড। এটা কিন্তু কোনো আলোর প্রতিফলনের নিয়ম অনুসারে হবে না, এটা সব দিকে ছড়াবে। এবং এই যে আলোগুলো ছড়াচ্ছে, এর মধ্যে থেকে মাত্র কয়েকটা রশ্মি লোকটার চোখের মধ্যে যখন ঢুকবে, তখন কিন্তু লোকটা এই ইটটাকে দেখতে সক্ষম হবে। তো এইভাবেই কিন্তু আমরা বস্তু দেখতে পাই। আর রাতের বেলার ক্ষেত্রে এখানে বাল্ব থাকবে সূর্যের আলোর জায়গাতে বা সূর্যের জায়গাতে। তো ফলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা কিভাবে কোনো অবজেক্ট বা বস্তুকে দেখতে পাই। আমরা এই একই লজিকটা ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন হয় সেটাকে ব্যাখ্যা করব। তো এখন আমাদের যেটা ব্যাখ্যা করতে হবে যে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়। তো এটা হচ্ছে বস্তুর ব্যাখ্যা। বস্তু দেখতে পাওয়ার কারণ আমরা এখানে ব্যাখ্যা করলাম। এবার আমরা ব্যাখ্যা করব প্রতিবিম্বের কারণটা। তো এখন আমরা দেখব কিভাবে প্রতিবিম্ব গঠন হয়। তো এটার জন্য আমাদেরকে দর্পণ ব্যবহার করতে হবে। আচ্ছা, একটা কথা বলে দিই যে প্রতিবিম্ব আমরা এখন দেখছি যে প্রতিফলনের ফলে কীভাবে গঠিত হয়। তো আমরা একটু আগে আলোচনা করেছি যে প্রতিফলন কিন্তু দেওয়াল থেকেও হয় এবং সমতল দর্পণ থেকেও হয়। কিন্তু এটা দেখা গেছে যে সমতল দর্পণ বা যে কোনো দর্পণ থেকে যখন প্রতিফলন হয়, তার ফলে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। কিন্তু দেওয়াল থেকে যখন আলোর প্রতিফলন হবে, সেই সময় কোনো প্রতিবিম্ব গঠন হয় না। তো সেটা কী কারণে হয় না, সেটাও আমরা এখানে ব্যাখ্যা করব। তো আগে আমরা দেখি কিভাবে প্রতিবিম্ব হয় সমতল দর্পণে। তো আমরা এখন দেখব সমতল দর্পণটা ব্যাখ্যা করব। সমতল দর্পণে তো আমরা এখানে একটা সমতল দর্পণ নিচ্ছি, যেটা উল্লম্বভাবে রাখা আছে, এইভাবে রাখা আছে। আর এটা হচ্ছে মাটি বা ভূপৃষ্ঠ বা মেঝে। আর এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং এই ব্যক্তিটা আয়নাতে সে নিজের দেহের প্রতিবিম্বটা সে দেখার একটা চেষ্টা করছে। তো আমরা আমাদের লাইফের প্রতিনিয়ত ঘটনা থেকে দেখতে পাই যে দর্পণে আমাদের দেহের কিন্তু প্রতিবিম্ব দেখা যায়। তো এই লোকটা সমতল দর্পণ বা আয়নাতে তার কিন্তু প্রতিবিম্বটা দেখছে। তো কীভাবে সে তার প্রতিবিম্বটা দেখতে পাচ্ছে সেটা আমরা একটু ব্যাখ্যা করি। তো আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রতিবিম্ব দেখতে গেলে রশ্মি লাগবে বা আলো লাগবে। তো এই লোকটার দেহ থেকে আলো কীভাবে বেরোয়? আমাদের দেহ থেকে তো আলো বের হবে না। তাহলে এই আলোটা আসছে কোথা থেকে? এই আলোটা আসবে কোনো একটা আলোক উৎস থেকে। তো আমি এটা ভাবছি যে দিনের বেলায় আমরা এই জিনিসটা দেখছি, তাহলে সূর্য আছে। এবার কী হবে, সূর্য বা সূর্যের আলো কিন্তু আমাদের দেহের উপর পড়বে। আমি এখানে একটাই রে দেখাচ্ছি, কিন্তু এখানে অসংখ্য রে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এই জায়গাতে আসবে। এবার এই যেহেতু আমাদের দেহটা অমসৃণ, ফলে কী হবে, আমাদের অমসৃণ দেহের থেকে আলোটা কী হবে, সব দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলন হবে। ফলে আলোটা এইভাবে বেরোবে, এইভাবে বেরোবে, এইভাবে বেরোবে, এইভাবে বেরোবে। তো আমি শুধু মাথারটা দেখাচ্ছি, বাকি পার্টসগুলো দেখাচ্ছি না। এইভাবে, এইভাবে, এইভাবে সব দিক থেকে আলো বেরোবে। এবার এই যে আলোগুলো বের হবে, এই আলোগুলোর মধ্যে কিছু কিছু আলো গিয়ে কী হবে, দর্পণে ধাক্কা খাবে। যেমন এই আলোটা দর্পণে গিয়ে ধাক্কা খাচ্ছে। এবার
যে আলোটা দর্পণে ধাক্কা খাবে সেই আলোটা, যেহেতু দর্পণটা মসৃণ তল, তাহলে এখানে প্রতিফলনের সূত্র অনুসারে সেটা কোনো দিকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আমি ধরছি এটা এইভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। সেরকম আরও কোনো রশ্মি যাবে এখানে পড়বে, সেটা প্রতিফলনের অনুসারে এবার ধাক্কা খেয়ে বেরিয়ে যাবে এভাবে। এরকম আরও আছে, দেখা গেলো এটা লম্বাভাবে পড়লো, যে পথে গেল সেই পথে ঘুরে এভাবে বেরিয়ে গেলো, এরকম হবে। তো এই দর্পণ থেকে যে আলোগুলো ধাক্কা খেয়ে বেরোচ্ছে, এখানে যদি কোনো থার্ড পারসন বা সেই ব্যক্তিটার কথাই যদি বলি, তাহলে কিছু কিছু আলো কী হবে, এখানে ধাক্কা খেয়ে কিন্তু ওর চোখের মধ্যে ঢুকবে। তো এবার আমরা এর আগে ব্যাখ্যা করেছি, যখন কোনো বস্তু থেকে আলো, যেমন এখান থেকে এই ইঁট যেটা রাখা ছিল, এখান থেকে আলো যখন আমাদের চোখে ঢুকছে তখন আমরা ইঁটটা দেখতে পাচ্ছি। তার মানে যখনই আমাদের চোখে কোনো আলো ঢুকবে তখন আমরা একটা বস্তুকে দেখতে পাবো। এখানে দেখতে পাবো ইঁটটাকে, যেহেতু ইঁট থেকে আলো আমাদের চোখে ঢুকছে, তার মানে একটা আলো আমাদের চোখে ঢুকছে। সেম একই লজিকে এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু আলো ধাক্কা খেয়ে আবার লোকটার চোখের মধ্যে ঢুকবে। অর্থাৎ ব্যক্তিটা সে একটা বস্তুকে দেখতে পাবে। কারণ আমরা আবার জিনিসটা বলছি যে কোনো আলো ঢুকা মানেই কিন্তু সেটা কোনো বস্তু থেকে আলোটা বেরোচ্ছে। কিন্তু সমস্যা হলো যে আমাদের দেখার যেটা ক্ষেত্র, অর্থাৎ আমরা সবসময় সোজা পথে বা স্ট্রেট পথে দেখতে পাই, স্ট্রেট লাইন বরাবর দেখতে পাই। তো যেহেতু এই আলোটা এই লাইন বরাবর আসছে, তাহলে ব্যক্তিটা দেখতে পাবে যে এই লাইন বরাবর কোনো জায়গাতে একটা বস্তু রয়েছে, এবং বস্তুটা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তার নিজের যে দেহ, তার মতো একটা বস্তু দেখতে পাবে এরকম। অর্থাৎ সে নিজের দেহের প্রতিবিম্বটা দর্পণের পিছন দিকে দেখতে পাবে, মনে হবে যেন পিছনে কোনো বস্তু রয়েছে যার ভিতর থেকে এই আলোগুলো এইভাবে এইভাবে বা এইভাবে বেরোচ্ছে। ফলে লোকটা তার নিজের দেহের প্রতিবিম্ব এখানে দেখতে পাবে। তো আমাদের বেশি কিছু মনে না রেখে সিম্পল যে জিনিসটা মনে রাখতে হবে, যখনই কোনো আলো আমাদের চোখের মধ্যে ঢুকবে তখন বুঝে নিতে হবে যে সেই আলোটা নিশ্চয়ই কোনো বস্তু আছে, এবং সেই বস্তুটা রিয়েল হতে পারে নাও হতে পারে। অর্থাৎ সেখানে কোনো বস্তু থাকতে পারে নাও পারে। যদি কোনো বস্তু রিয়েল থাকে তাহলে সেটাকে আমরা রিয়েল অবজেক্ট বলবো, আর দেখা গেল সেখানে কিছু নাই অথচ মনে হচ্ছে আলো আসছে, তার মানে বুঝতে হবে সেখানে রয়েছে প্রতিবিম্ব বা ইমেজ, এবং সেটা হচ্ছে অসৎ ইমেজ। তো যাই হোক, এই সম্পর্কে আমরা আলোচনা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে হবে। তো এখন আমরা দেখব কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্বকে সহজভাবে আঁকতে পারি। এখানে যে ছবিটা আঁকলাম সেটা অনেকগুলো রে হয়ে গেছে এবং এটা কমপ্লিকেটেড ছবি হয়ে গেছে। তো আমরা এইভাবে কিন্তু বস্তুর প্রতিবিম্বের ছবি আঁকবো না, আমরা একটু সিম্পলভাবে আঁকবো। বস্তুর প্রতিবিম্ব গঠনের আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে বস্তু বা অবজেক্ট দুই রকমের হতে পারে, বিন্দু বস্তু, বিস্তৃত বস্তু। অর্থাৎ বিন্দু বস্তু মানে হলো যে এমন একটা বস্তু যা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যপ্রস্থ নেই, শুধু একটা অবস্থান আছে। আর বিস্তৃত বস্তু মানে যার দৈর্ঘ্যপ্রস্থ, উচ্চতা ইত্যাদি রয়েছে, যেমন গাছ, কোনো মানুষ ইত্যাদি। তো আমরা এখন দেখব যে সমতল দর্পণে কিভাবে বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারি, এবং আমরা এটাও দেখব যে বস্তুর প্রতিবিম্ব গঠন করতে গেলে এতগুলো রশ্মির দরকার নেই, মিনিমাম দুটো রশ্মি থাকলেই হবে। ফলে আমরা দুটো রশ্মির সাহায্যে একটি বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন কিভাবে হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন। তো বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য প্রথমে আমরা একটা দর্পণ নেব, সমতল দর্পণ। আর তার সামনে একটা বিন্দু বস্তু বা পয়েন্ট অবজেক্টকে নেব, এটাকে এ নাম দিলাম। এবার যেটা বললাম, আমরা এর আগেই দেখেছি যে কোনো বস্তু থেকে আলো কিন্তু সব দিকে বেরোয়, কারণ বস্তুর যে তল বা বডিটা সেটা কিন্তু অমসৃণ তল, ফলে ওখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ফলে আলোটা সব দিকে কিন্তু ছড়ায়।
তো এখান থেকেও আলো সব দিকে বেরোবে, এবং এই আলো উৎস কিন্তু বস্তু কিন্তু নিজে নয়, সেখানে থার্ড কোনো একটা উৎস আছে। যাই হোক, ওটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে আলো বেরোচ্ছে। তো আমি যে কোনো দুটো রে নেব। তো একটা রে নিচ্ছি আমি লম্বভাবে, অর্থাৎ যেদিকে আপতিত হয়েছে ঠিক সেই দিকে ফিরে যাবে। আর একটা রে নেব অন্য কোথাও, তো সেটা আমি নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে এলাম। এবার এখানে রশ্মিটা আপতনের পর কোন দিকে প্রতিফলিত হবে সেটার জন্য আমাদেরকে অভিলম্ব এঁকে আপতন কোণ যত বড় হবে আইডিয়া করে প্রতিফলন কোণটাও ঠিক অত বড় করে আঁকতে হবে। তো মোটামুটি এরকম টাইপের হচ্ছে। এবার যদি আমরা দেখি যে প্রতিফলিত রশ্মি দুটো কোন দিকে প্রতিফলিত হচ্ছে, তো এটা প্রতিফলিত হচ্ছে এরকম দিকে, আর এটা হচ্ছে এই দিকে। এবার এই দুটো রশ্মি কিন্তু সামনে মিলিত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ যত দূরে যাবে তত মধ্যে গ্যাপ বেড়ে যাবে। তাহলে এই দুটো রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করতে হবে। তাহলে পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে এরকম একটা জায়গা দিকে কিন্তু মিলিত হবে, এরকম জায়গা থেকে। তার মানে এই বস্তুর প্রতিবিম্ব এখানে গঠিত হবে। তো এইভাবেই কিন্তু বিন্দু বস্তুর প্রতিবিম্বকে গঠন করতে পারি। তো আমরা এখানে যে কোনো দুটো রে নিয়েছি, একটা লম্ব যে পথে গেল সে পথে ঘুরে গেল, আর একটা অন্যদিকে একটা, অর্থাৎ ওটা আনুতভাবে কোনো একটা রে নিয়েছি। তো এইভাবেই যে কোনো দুটো রশ্মির সাহায্যে বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারি। এখন আমরা যদি এটাকে ও নাম দিই, আর এটাকে যদি আমরা আপতন কোণ আই বলি, তাহলে এটাও কিন্তু আই হবে। ওটাকে আর লিখতাম, এখানে আই লিখছি। আর এই কোণটাও কিন্তু আই হবে, দেখতেই পাচ্ছি, কারণ এটা জেড, এটা একান্তর কোণ। আর এই কোণটাও কিন্তু আই হবে, কারণ এটা এই কোণটা আর এটা কিন্তু অনুরূপ কোণ। আর এটা 90, এটা 90, তাহলে এই কোণটাও কিন্তু ইকুয়াল হবে, 90 মাইনাস আই, এটা হচ্ছে 90 মাইনাস আই, দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সেম, এটা সেম, এটা সেম, এটা 90, এটা 90, এটা সেম। আর এই বাহুটাও সেম, একটা বাহু সেম পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাঙ্গেল সাইড অনুসারে বলতে পারি যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ড্যাশ ও বি সর্বসম। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্য সেম, অর্থাৎ ও এ ইকুয়াল টু ও এ ড্যাশ। এবার এখানে যে ও এটা রয়েছে এটাকে বলা হয় বস্তুর দূরত্ব, ইউ দিয়ে প্রকাশ করতে পারি। আর এখান থেকে প্রতিবিম্ব যে দূরত্ব এটাকে ভি লিখতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি ইউ সমান ভি, অর্থাৎ সমতল দর্পণে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব সমান। এরপর আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি যে আমরা এখানে যে দুটো রে নিয়েছি, এই দুটো রে যে কোনো রে হতে পারে, অর্থাৎ বলা যেটা উদ্দেশ্য যে এখান থেকে যদি 1000টা রে বেরোচ্ছে তাদের মধ্যে থেকে মাত্র দুটো নিয়েছি, তাহলে এই দুটো বাদে কিন্তু আরও রে আছে, সেই রেগুলো দিয়েও কিন্তু আমরা এই প্রতিবিম্বটা গঠন করতে পারি। তো সেই দুটো বা সেই ভিন্ন দু একটা রে নিয়ে আমরা কিন্তু এই প্রতিবিম্বটাকে আবার গঠন করব। আমরা এর আগের ছবিটাকে এইভাবেও কিন্তু আঁকতে পারি, অর্থাৎ এই দুটো রে নিয়ে আঁকতে পারি। ওখানে আমরা আলাদা দুটো রে নিয়ে এঁকেছিলাম রশ্মি নিয়ে, এর আগে আমরা এই দুটো রশ্মি নিয়ে এঁকেছিলাম। এখানে আমরা ভিন্ন দুটো রশ্মি নিয়ে আবার এই বস্তুর প্রতিবিম্ব এ ড্যাশ বিন্দুতে এঁকেছি। আবার এই ছবিটার ক্ষেত্রে অন্য দুটো রশ্মি নিয়ে আবার আমরা এই বস্তুর প্রতিবিম্ব এ ড্যাশে দেখতে পাচ্ছি। তো ফলে
আমার যেটা বলার উদ্দেশ্য, যে কোনো দুটো রশ্মি নিয়ে আমরা এ বিন্দু বস্তুর প্রতিবিম্ব সমতল দর্পণে গঠন করতে পারি।